গাইস দেখতে পাচ্ছেন কাফিকে কিন্তু জুতোর মালা পরিয়ে দিয়ে গণধোলা দিচ্ছে জনগণ। সে নিজের বাড়িতে নিজেই আগুন লাগিয়েছিলেন। কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিকে গ্রেফতার করা হয়েছে। কারণ হিসেবে জানা গিয়েছে সে নিজের বাড়িতে নিজেই আগুন দিয়েছিল। নিজেই এই বাড়ি ঘর ডিজেল দিয়ে পুরাইছে, যেহেতু পুরা মিডিয়া তার দিকে ফলো করে ফোকাস করে, এবং সরকার যেহেতু ওই জায়গায় একটা বিল্ডিং বা ভালো একটা বাড়ি ঘুরে দেয়। আগুন কাফির নিজে লাগিয়েছে, আগুনটি জেনে বুঝেই লাগানো হয়েছে, বড় কোনো উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে তিনি। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি সম্প্রতি একটি বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তার বিরুদ্ধে উঠে এসেছে প্রতারণার অভিযোগ, এমনকি নিজের বাড়িতে নিজেই আগুন লাগানোর মতো চাঞ্চল্যক অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নুরুজ্জামান কাফি হাতকড়া পরা অবস্থায় রয়েছেন এবং দাবি করা হচ্ছে তিনি প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তবে আমাদের অনুসন্ধানে জানা গেছে ছবিটি সম্পূর্ণ এডিট করা এবং কাফি এখনো গ্রেপ্তার হয়নি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজন হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এই ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিছু মানুষ কাফির পক্ষে সমর্থন জানাচ্ছে, আবার কিছু মানুষ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করছেন। তবে বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই বিতর্কের পরিপ্রেক্ষিতে নুরুজ্জামান কাফি নিজেও সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে দুঃখ প্রকাশ করেছে এবং বলেছেন, আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে। কাফিকে গণধোলাই করে জুতের মালা, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, সত্যি কি এই কাফিকে গণধোলাই দিয়ে জুতের মালা পরিয়ে দিয়েছেন জনগণ? এটা সত্য নাকি গুজব, তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। এই বিষয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক দেখানো হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমরা নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি কি কাফিকে জুতের মালা পরাইলেন গণধোলাই করে, নাকি এটা গুজব ছিল। পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে বাহির থেকে লাগিয়ে, ভিতরে আমার পরিবারের সবাই ছিল। তো এরকম একটা মানে এরপর তো আর কিছু থাকে না একটা মানুষের, একটা পরিবারের। সেখানে 2 দিন হয়ে গেছে, এখানে কোনো স্পেশাল টিম আসেনি। মানে আমি 2 দিনের ভিতরে কোনো আলামত মানে দেখিনি, যেটা দ্বারা মানে মনে হচ্ছে কিছু ফাইন্ড আউট করা হইতেছে। বা হ্যাঁ, কে আসছে, পুলিশের লোক আসছেন, অন্য লোকজন আসছেন, যারা কিছু আলামত যেমন ঘরের আংটা বা অন্য কিছু এগুলো তারা সংগ্রহ করেছেন। কিন্তু আমার কাছে মনে হয় এত বড় একটা বিগ ক্রাইম, আমার ফুল ফ্যামিলিকে হত্যা করে দেওয়ার চেষ্টা, সেখানে আমার মনে হয় স্থানীয় থানার পাশাপাশি আমার মনে হয় স্পেশাল টিম গঠন করা, লাইক গোয়েন্দা বিভাগের বলেন, সেনাবাহিনী ভাইদের বলেন, বা আপনার অন্য যারা আছেন এই কাজ করেন ক্রাইম নিয়ে, তাদের টিম গঠন করার মনে হয় দরকার প্রথমেই ছিল। কিন্তু এখন আমি পাইনি এবং আমি এটা চাই। ভাই, জুলাই আগস্ট আন্দোলন করেছি, দেশের জন্য কথা বলেছি। দেশের জন্য কথা বলে আমি আবার নাই হয়ে গেছি, কারণ আমার ভিতরে ওইরকম ইচ্ছা, আকাঙ্ক্ষা, লোভ ছিল না যে আমি উপদেষ্টা হব, আমি সমন্বয়ক হব, আমি এমপি হব, মন্ত্রী হব, আমি নির্বাচন করব। আমাকে কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছে তাদের সাথে মিছিলে, মিটিংয়ে, গোপন মিটিংয়ে আপনারা কোথাও ফুটেজ দেখাতে পারবেন না। দেশের স্বার্থে আমি কথা বলেছি। এখন আমার কাছে মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আছে, দেশ চলতেছে, আমি আমার কাজ করতেছি, আমি ভিডিও বানাই, আমি আমার কাজ করতেছি নাই। যখন এসে আবার দেখলাম আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা নানান জায়গায় অকারেন্স টুকটুক করে করতেছে, দেশের মানুষ, সর্বস্তরের মানুষ এক হয়ে ধানমন্ডি 32 আপনার ভাঙতে গেল বুলডোজার নিয়ে। যেহেতু আমি ইতিপূর্বে এই জুলাই আগস্ট আন্দোলনে জড়িত ছিলাম, জুলাই আগস্টের আগেও আমি দেশের পক্ষে কথা বলে আসছি, এটা আপনারা জানেন, দেশের মানুষ জানে। তো 32-এ দেখলাম এটা যৌক্তিক, ওখানে স্বৈরাচারের আস্তানা তারা গুড়িয়ে ফেলতেছে। মুহূর্তের ভিতরে আপনারা ওখানে ছিলেন, আপনাদের সহকর্মীরা ছিল, মুহূর্তের ভিতরে ধানমন্ডি 32 চারোদিক থেকে মানুষ থই করছিল, মনে হচ্ছে আর একটা 5ই আগস্ট।
আমি আমার জায়গা থেকে মনে হচ্ছে এটা আমার কাছে যাওয়া প্রয়োজন, আমি ওখানে চলে গেলাম। এখানে আমি স্পষ্ট বলতে চাই, আমার ভিতরে রাজনীতি ব্যক্তি, আমার ভিতরে সমন্বয়ক বলেন, আমার ভিতরে উপদেষ্টা বলেন, এমপি মন্ত্রী, এরকম আমার কোনো নেই। তাহলে আমি তাদের সাথে মিশে থাকতাম, তাহলে আমি তাদের সাথে ওঠা বসা করতাম। আমি নিজের ভিডিও করতাম না, আমি নিজে যে কন্টেন্ট বানাই সেটা আমি করতাম না। আমি এখন তাদের সাথে পিছনে প্রত্যেকটা, তারা তো এই দেখেন বিভাগীয় সম্মেলন বলেন না, প্রোগ্রাম বলে, সেখানে আমি তো বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ফ্রন্টের থেকেই ভূমিকা পালন করেছি। আমি তো সেখানে থাকতে পারতাম, আমি তো আমাকে তো দেখেন নাই, দেখাতে পারবেন না, কারণ আমার ভিতরে তো এরকম ইচ্ছা চাওয়া পাওয়া আমার নাই যে আমার ইভেন আমাকে কোথাও দেখাতে পারবেন না, কারণ আমি আমার কাজ করেছি, দেশের প্রয়োজনে কথা বলেছি এবং আমি দেশের প্রয়োজনের সামনে আবারও ছুটে আসব। আমি ঢাকাতেই ছিলাম, আমার আপন ছোটো ভাই না, আমার পাশের বাসায় ছোটো ভাই, রাস্তার বাহির পাশে, যে আমাকে ভাই ফোনটাও দেখাও, আইফোনটাও দেখাও, ও আমার ছোট ভাই, আমার কাছেও আইফোন আছে। এখন প্রশ্ন আপনাদের যেহেতু উঠছে সেহেতু হতেই পারে আমি কোনোভাবে এলাকায় ছিলাম কিনা, আমি নিজে ভিডিও করে গল্প সাজিয়ে দিলাম কিনা। আমাদের দুইটা ফোনই আপনাদের কাছেও দিব, আপনাদের এই ফোনের যে অনেক তো সিক্রেট নাম্বার আছে, দুইটা ফোনই আপনারা চেক করবেন, এটা হচ্ছে ওর ফোন, এটা হচ্ছে ওর ফোন। আমার ফোন থেকে যদি ভিডিও করা হয়, এটা বের করা সম্ভব হয়তো, আমার ফোন থেকে যদি ভিডিও করে আমি আপলোড করি, জনগণ যা বলবে তাই মেনে নেব। এই ফোন থেকে ভিডিও করা হয়েছে, ও বাড়ি ছিল। এবং আমাকে হচ্ছে যে পাশের বাসা থেকে তারা আমাদের বাসায় গিয়েছে, ডাকাডাকি করেছে, চিল্লাচিল্লি করেছে। তারপর আমরা যখন আসি ওই রাস্তার উপরে দাঁড়িয়েছিলাম, কারণ বাসার কাছে আসারও সুযোগ ছিল না। তো সেখান থেকেই ফায়ার সার্ভিস আসে এবং আমি কিছু ভিডিও নিয়ে রাখি, এটা হচ্ছে বিষয়। তো আমাকে অনেকবার ফোন দেওয়া হয়েছে, আমার রুমে ফ্যান চলতেছিল যার জন্য আমি খেয়াল করিনি, অনেকগুলো ফোন দিছে। তারপর আমার বাড়িওয়ালাকে ফোন দেওয়া হয়েছে, তারপর সে আমাকে এসে উঠেছে, তখন উঠে আমি বলছি যে এভাবে আপনার ঘরে আগুন লাগছে, ওরাই ফোন দিছে। তো আমার কাছে মনে হয়েছে আগুন লাগছে, এখন আর কি করার, আমি বুঝতে পারিনি যে ফুল ঘর পুড়ে শেষ। তারপর ও আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠায়, আমি দেখি যে এই অবস্থা। পরে আমি একটা পোস্ট করি, আমার ঘর বাড়ি সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। এরপরে আমি ওই যে ক্লিপসগুলো পাঠাই সেগুলো আমি আপলোড করেছি। এবং আপনারা যেহেতু প্রশ্ন উঠাইছেন, ওর ফোনও এই যে এএমআই নাম্বার না কি বলে, ওগুলো আপনারা চেক করেন, কোন ফোন থেকে ভিডিও করা হয়েছে, কোন ফোন থেকে আপলোড করা হয়েছে। ফোন তো আমাদের কাছেই আছে, এগুলো আপনারা, এখানে আমাদের আইসিটির যুগ, আমাদের ডিজিটাল বাংলাদেশ, এগুলো বের করা সম্ভব। ইতিমধ্যে আমি গতকাল রাতে আমি কম্পিউটারে অনেক টাইম ছিলাম আমার ভাইবেদেরকে নিয়ে। আমার এলাকাতেই এগুলো আমার মনে হয় বলাটা আমার ঠিক হবে না, কারণ আমি সিক্রেট কিছু কাজ করতেছি। আমি আইসিটি মামলা দেওয়ার জন্য আজকে শুক্রবার শনিবার দেখে বন্ধ, যার জন্য আমি যেতে পারিনি বা মামলা নেওয়া হবে না এই 2 দিন। সিম্পিতি নেওয়ার জন্য মানে সরকারি অনুদান, ভাই সরকারি অনুদান পাইলে তো আমি সেই 5 জুলাই আগস্টের আন্দোলন করেই তো আমি সমন্বয়কদের কাছে গিয়ে, সরকারের কাছে গিয়ে বলতে পারতাম, ভাই আমি এত বড় একটা জীবনে যুক্তি নিয়ে আন্দোলন করেছি, আমাকে এখন এত লাখ টাকা দাও। সেটা তো আমি তখনই পারতাম, এখন কেন? আমার বাবা একটা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, এই 25 সালের ফেব্রুয়ারি মাসের 28 তারিখ তার চাকরি জীবনের শেষ কর্মদিবস। সে চাকরি জীবনের শেষ কর্মদিবস, সে চাকরি শেষে সুখে শান্তিতে থাকবে। চাকরি শেষে তারও কিন্তু একটা অনেক বিগ পেনশনের টাকা আছে। তারও ইচ্ছা প্ল্যান ছিল যে এই আপনার কাঠের ঘর পরিবর্তন করে সে ভালো ঘর বাড়ি করবে। এটা প্রত্যেকটা মানুষের তো এই উদ্দেশ্য থাকে, ইচ্ছা থাকে। তার কর্মজীবন শেষ। এখন এটাকে পুঁজি করে মানুষ বলতেছে যে নিজের ঘর নিজে পুড়িয়ে দিয়ে সরকারের কাছ থেকে টাকা পাওয়ার জন্য এটা করেছে। ভাই আমার ঘর আমি পুড়িয়ে দেওয়ার জন্য সরকারের কাছে টাকা পাওয়ার জন্য হলে সেটা তো আমি সেই 5ই আগস্টের পরেই আমি করতে পারতাম। এখন আমি কেন করলাম? আমার জায়গায় আমি স্টিল, যারা এই সমস্ত কমেন্ট করতেছে, আমার এই দুর্দিনে আমার ঘরটা নাই, কোনো দলিলপত্র, বাবার সার্টিফিকেট, আমার ভাই ভেবেছিল তাদের সার্টিফিকেট, প্রয়োজনীয় কাগজপত্র কিচ্ছু নাই, সব ভ্যানিশ হয়ে গেছে। এগুলো ভাই ভিতরে 4 মাসের আমার ভাতিজি ছিল, তাহলে তাকেও আমি পুরেই ফেলবো? মানে ভিতরে তারা সব আটকা ছিল, বাইরে থেকে লাগানো ছিল, এগুলো আপনারা জানেন।
2 মাস বয়স, আমি ভুল ইনফরমেশন দিয়ে আসছি, 2 মাস বয়স। ভিতর থেকে লাগাইয়া আমি ঘরবাড়ি জ্বালাইয়া, মানে তাদের পুরোই আমি সরকারের কাছ থেকে টাকা পাই, আমি ঘরবাড়ি করব। এগুলো যারা করতেছে আমি ফাইন্ড আউট করতেছি কিছু কিছু, আমি অলরেডি চার্ট করে ফেলছি এক পেজে তার ছবি, সে কি কমেন্ট করছে, তার হচ্ছে ফেসবুক লিঙ্ক, তার প্রোফাইল লিঙ্ক এবং নাম্বার আমি অনেকগুলো অলরেডি করে ফেলেছি। আজকে শুক্রবার শনিবার হওয়ার কারণে আমি অলরেডি যেতে পারছি না, আমি রবিবার গিয়ে তাদের ডিজিটাল লাইনে মামলা করব। আমার ভাই হচ্ছে তিনি নেসারাবাদ NS কামিল মাদ্রাসায় তিনি চাকরি করতেন, ওখানে তার পরিবার পরিজন ছিল। তো রিসেন্টলি সে বাড়িতে চলে আসছেন, এখানে তার চাকরি হয়েছে। ওই খাট হচ্ছে তার খাট। ওখানে গরুঘরটা আপনারা দেখেছেন, ওটা অনেক বড়। ওখানে আমার বাবা বসে, ওখানে বাবা আমার ঘুমায়ও দিনের বেলা। ঘরের ভিতরে আর কয়টা খাট হবে? আমাদের ঘরের ভিতরে তো আগেই চৌকি খাট ছিল, তো ওই খাটটা কোথায় থাকবে এখন? ওটা কি আগুন ধরার 2 দিন আগে নিয়ে ওখানে রাখছি? তাহলে খাট তো ধরা হয়েছে। আপনারা এই যে কিভাবে রিপোর্ট করা হয় যে কোন জিনিস টাচ করলে তো ফরেন্সিক রিপোর্ট, ওগুলো করেন। ওই খাট 2 দিন আগে নেওয়া হয়েছে নাকি আরও 2-3 মাস আগে নেওয়া হয়েছে, এগুলো আপনারা করেন, পাবেন। আমি চাই আপনারা সঠিক তদন্ত করেন, পাবেন। শুরুতেও বলে আসছি, আমি কোনো নির্বাচন করতে চাই না, আমি কোনো নেতা হতে চাই না। আমি দেশের জন্য প্রয়োজনে কথা বলে আসছি, দেশের মানুষের। আমি সামনেও বলবো, ছাত্রদের দলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে, কিন্তু আমি তাদের হয়ে নির্বাচন করব এরকম কোনো ইচ্ছা শক্তি আকাঙ্ক্ষা আমার ভিতরে নাই। কিন্তু ছাত্রদের তারা গণ অভ্যুত্থানে বিশাল ভূমিকা রেখেছে, তাদের পাশে আছি, তাদের সাথে তাদের সমস্ত যৌক্তিক দাবিতে আমিও কণ্ঠস্বর তুলব। যেহেতু আমি জায়গায় ছিলাম না, আমার বাবা ছিলেন। আগুনটা ভাই, আগুন তো লাগে সাধারণত আপনার ঠিক আছে লাগছে, কিন্তু বাইরে থেকে হ্যাঁ, আমাকে একটু বলতে দেন, একটু সম্পূর্ণটা না বললে ক্লিয়ার হবে না। তো আমার বাবার শোয়া ছিল, আগুন তো আপনার ঘরের খুঁটি বা রুয়াচারা নিচ থেকে লেগে এভাবে আস্তে আস্তে আসবে, কিন্তু সে দেখেছে আগুনটা টিনের উপর থেকে আসতেছে। নিশ্চয়ই টিনের উপরে কিছু দেওয়া হয়েছে না, টিনের উপরে আগুন আপনি ধরাই দেবেন পুরতে, এটা হয় না। তো আগুন আসতেছে, তারপরে সে উঠে আমার ভাই ভাবি মা যারা ছিলেন তাদেরকে ডাক দিছে, তারা তো নর্মালি ঘর থেকে বের হয়ে যাবে। ঘরের দরজা খুলতে গিয়ে দেখে যে দরজা খুলে না। তারপর তারা পিছনে আসছে, পিছনে ভেঙে তারপর বের হয়েছে। তারপর তারা দেখছে, যখন দরজা ভাঙে তখন দেখছে যে রশি দিয়ে বাইরে থেকে আটকানো। 2টা দরজাই খুলতে পারে নাই, একটা দরজা ভেঙে বের হয়েছে, তখন দেখছে আটকানো। আর সামনে থেকে তো প্রথমেই ট্রাই করছে বের হওয়ার, সামনে তো মিস। তারপর পিছন চলে আসছে, যখন ভেঙে ফেলছে দুজনে মিলে তখন দেখছে বাধা রশি দিয়ে। ভাই এখন রিলসে অনেক ইনকাম, এখন রিলসে অকল্পনীয় ইনকাম। আপনি যে ট্রেন্ডিংয়ে আছে, যে ফোকাসে আছে, তাকে নিয়ে আপনি দাঁড়াইয়া 30 সেকেন্ড কথা বলাটা অস্বাভাবিক কিছু না। 30 সেকেন্ড এখন ফেসবুক অনেক টাকা দেয়। টাকার কাছে মানুষ বন্ধুত্ব, সম্পর্ক, ভালোবাসা, শ্রদ্ধা, টাকার কাছে ওই যে বলে না, টাকা দিলে বাঘেরও চোখ মেলে না, কিভাবে সব সম্ভব ভাই, টাকার কাছে সব সম্ভব। আমি মনে করি আমার এই যে তালই বলেন বা অন্যরা বলেন, তাদেরকে মিডিয়ার সামনে কথা বলা উচিত হয়নি, যেহেতু আমি ওখানে পালিয়েছিলাম, ওটা তো কেউই জানতো না। তো এখন যেই স্বৈরাচারের দোসররা আমার বাড়ি পুড়িয়ে ফেলতে পারছে, তো তারা তো এখনো আছে লুকিয়ে পালিয়ে। তো তারা আমি কোন জায়গায় আত্মগোপনে ছিলাম, এখন ওটা যেহেতু জেনে ফেলছে, এটাও অনেকটা রিস্কি ব্যাপার যে তোর বাড়ি তো পোড়াইছি, তুই যেখানে ছিলি সেটাও পোড়াবো। সো এগুলো আমি মনে করি তাদের ভুল। আমি কোন জায়গায় ছিলাম এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, এগুলো মিডিয়ায় বলা তাদেরও উচিত হয় নাই। তো আমি কোনখানে ছিলাম, আমার সহযোদ্ধারা এখন কোনখানে আছে, তাদের উপর ইন ফিউচারে কোনো অ্যাটাক যাতে করে না আসে, সেই জন্যই আমি আলটিমেটাম দিয়েছি 7 দিনের। আমার ঘর পুড়িয়েছে, এটার তো সুষ্ঠু তদন্ত বিচার হবেই ইনশাল্লাহ। আমার পুরো ঘর পুনর্গঠন করে দেওয়ার কাজ 7 দিনের ভিতরে না শুরু করলেও আমি রাজপথে দাঁড়াবো। আমার সাথে ইতিমধ্যে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যান্য সংগঠনের দেশপ্রেমিক বিপ্লবী ছাত্র জনতা আমার পাশে অলরেডি সহমত জানিয়েছে। এটাকে আমরা ফাইন্ড আউট করবই, না হলে এই স্বৈরাচারের দোসররা আজকে আমার
কালকে আমার অন্য সহযোদ্ধার ঘরেরা পুরবে ধরবে, আমি কোথায় ছিলাম না ছিলাম এগুলো তারা খুঁজবে। সুতরাং সেই সুযোগ আমি বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা, বাংলাদেশের অন্য অন্য অঙ্গ সংগঠন যারা দেশকে ভালোবাসে, দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায়, তাদেরকে সবাইকে সাথে নিয়ে আমি রাজপথে 7 দিনের মাথায় লড়ে যাব ইনশাল্লাহ। আমি এই সরকারের প্রতি এখনও বিশ্বাসী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও আমি আত্মবিশ্বাস রয়েছি যে আইনের হাত অনেক লম্বা, তারা খুঁজে বের করা সম্ভব। তাদের হ্যাঁ, তাদের সাথে আমার সরাসরি কথা হয় নাই, কিন্তু অন্য অন্য সমন্বয়ক যারা আছেন, যাদের সাথে আমার কানেক্টেড, তারা ইতিমধ্যে তাদেরকে ইনফর্ম করেছেন এবং আমি প্রধান উপদেষ্টা বড় আমার টিওনোর মাধ্যমে আমি স্মারকলিপি দিয়েছি, সেটা আপনারাও দেখেছেন। তো আসিফ ভাই বলেন, নাহিদ ভাই বলেন, সার্জিস ভাই, হাসনাত ভাই বলেন, তাদের সাথে আমার পার্সোনালি কোনো কথা হয় নাই, যেহেতু তারা অনেক ব্যস্ত থাকে, নানান ইস্যু থাকে, কিন্তু তাদের কাছে ফরওয়ার্ড করা হয়েছে তাদের অন্য মাধ্যমে আর কি, তারা অবগত রয়েছেন। এবং যেটা বললেন তাদের কাছ থেকে আপনি কোনো সাপোর্ট হেল্প পাইছেন কিনা, হ্যাঁ, কেন্দ্রীয় সমন্বয়কদের মাধ্যমেই আমাকে একটা টিমও তারা গঠন করে দিচ্ছেন লিগ্যাল সেলের, যে তাদেরকে বলা হয়েছে যে প্রয়োজন হলে তোমার বাড়ি আমরা আসব, পুলিশ, থানা পুলিশ, তারা যদি এই মামলা নিয়ে আপনার হচ্ছে গড়িমসি করে তাহলে আমরা এসে সরাসরি কথা বলবো, কিন্তু তোমার বাড়ির দূরত্বের কারণে আমরা পটুয়াখালী যে ছাত্র সমন্বয়ক রয়েছে তাদেরকে তোমার সাথে থাকার সুযোগ করে অলরেডি তারা বলে দিয়েছে। এবং গতকালকে আপনারা জানেন আমি যখন ডিসি অফিসে এবং এসপি স্যারের কাছে গিয়েছি, তারা আমার সাথেই ছিল এবং তারা আমার সাথে আছে, আমিও তাদের সাথে আছি। কিন্তু কেন্দ্রীয় সমন্বয়করা তারা অলরেডি আমাকে একটা টিম গঠন করে দিয়েছে আমার এই সম্পূর্ণ কাজটা দেখাশোনা করার জন্য, আমার পাশে থাকার জন্য। না, সাপোর্ট করি বলতে একজন মানুষকে সরাসরি গিয়ে হেনস্থা করা, যেহেতু আমার আইন রয়েছে, যেহেতু দেশে আইনের চলমান রয়েছে, বিচার রয়েছে, সেহেতু একজন মানুষকে সরাসরি গিয়ে আপনি হেনস্থা করাটা এটা সাপোর্টেড না। কিন্তু আপনাকে কিছু বিষয় ভাবতে হবে, দেখতে হবে যে আমার ঘরটা পুড়েছে, তখন আগুন জ্বলতেছে, ইতিমধ্যে আপনি ওখানে চেয়ারে বসে বসে বলবেন কাফি অমুক সমালোচিত, অমুক করতেছে, এটা করতেছে, সেটা করতেছে, কয়েল জ্বালিয়ে কাফি ভিডিও করে সেই কয়েলে আগুন ধরে ঘর পুড়ে গেছে, ও সময় আমার ভাই ভাইদের চুপ থাকবে না। হ্যাঁ, কয় কেরা কোথাও এগুলো কিনছি, কেরাসিনের ব্যাপারই নেই ঘরে, কারণ বিদ্যুৎ সবখানে। আমার বাহিরে 4টে বাতি, ঘরে ও সবসময় জ্বলে, এমন কোনো প্রমাণ নেই। কথাটা হইলো সম্পূর্ণ মিথ্যা কথা। কেরাসিন দিয়ে করবো কি, এমন কোনো প্রমাণ আমার কাছে নাই বা দোকানদারের কাছেও নাই। যদি কেউ করিয়ে থাকে তা ওইটা হইলো বাহিরের কথা, বানাওটি কথা। আমার ঘরে আমি আগুন দিয়ে নাতিপুতি পুড়িয়ে মরবো? ওই যে চেয়ারটা দেখেছি, ওই চেয়ারে শেখ হাসিনাকে আবার বসিয়ে তারপরে ইলেকট্রিক শক যদি দেখানো যেত তাহলে বুঝতো আয়নাঘর কাহাকে বলে, কত প্রকার কি। এই আয়নাঘরের মধ্যে যদি একটু কষ্ট করে হলেও গ্লাস ফিট করে শেখ হাসিনাকে, আওয়ামী লীগের ওবায়দুল কাদেরকে, হাসান মাহমুদকে, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আজকের সেই কামাল সাহেব সহ আওয়ামী লীগের দোসরদেরকে যদি একটু পালন করা যেত, বেশি দিন নয়, মাত্র 6 মাস যদি প্রত্যেককে আয়নাঘরের মধ্যে বন্দি রেখে একটু তাদেরকে শেখানোর জন্য ওখানে রাখা যেত, তাহলে বুঝতো আয়নাঘর কি জিনিস, কত বড় লোমহর্ষক ঘটনা, কত বড় বিভৎস ঘটনা, কত বড় খারাপ ঘটনা। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এরকম ঘটনা কোনো শাসকদের আমলে আমরা শুনতে পারিনি। মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি করেছে তারা, সেখানে মানুষদেরকে নিয়ে টর্চার ছেল বানিয়ে পরিবার থেকে বিচ্যুত করে, সমাজ থেকে বিচ্যুত করে, রাষ্ট্র থেকে বিচ্যুত করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। আমান আল আজমি কিংবা মীর কাসেম আলীর সন্তান আরমানকে যেভাবে তারা নির্যাতন করেছে সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলেছেন 800 ঘর আছে, আয়না ঘর এই 800 নয়, তারও অধিক আয়নাঘর প্রতিষ্ঠা করে সমগ্র বাংলাদেশকে তারা আজকের কলঙ্কিত করেছে। আমার তো মনে হয়
এখন সময় এসেছে। একজন মানবতা বিবর্জিত শাসক ছিল শেখ হাসিনা। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই যে বিশ্বের কাছে এই আয়নাঘরের পরিচিতি করিয়ে দেওয়ার জন্য, কারণ এই আয়নাঘরকে বাংলাদেশের মানুষ বারবার বলেছে, কিন্তু আমাদের চোখের সামনে এই আয়নাঘর কোনোদিন দেখতে পারিনি। আপনাদের কারণেই আজকের বাংলার জনগণ জানতে পেরেছে শেখ হাসিনা কিভাবে ক্ষমতায় থাকতো, কি অন্যায় আচরণ করত, কি জুলুম আচরণ করত। সেই কার্যক্রম এই আয়নাঘর থেকে আমরা দেখতে পেলাম। আমরা বাংলাদেশের বাসীর পক্ষ থেকে সবাই মিলে আহ্বান জানাতে চাই, ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর আগে, ওদেরকে আইনের মাধ্যমে বিচারের আগে অন্তত পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইন করুন যে প্রত্যেককে 2 বছর, 5 বছর, 1 বছর, 3 বছর যেভাবেই হোক আয়নাঘরের মধ্যে বন্দি না রেখে তাদেরকে মৃত্যুর কোলে নেওয়া যাবে না, তাদের বিচার করা যাবে না। আয়নাঘরের নাম শুনেছেন, কিন্তু স্বচক্ষে দেখার সৌভাগ্য এখনো বাংলাদেশের কারোরই হয়নি। কিছু কিছু মানুষ দেখে এসে যে বীভৎস বর্ণনা দিচ্ছেন, সেটা আমাদের লোম দাঁড় করিয়ে দিবে, সমগ্র বাংলাদেশের মানুষকে শিহরিত করবে। কি বীভৎস চিত্র ছিল গত 16টি বছর। সারা বাংলাদেশে 800রও অধিক আয়নাঘর শেখ হাসিনা তৈরি করেছিলেন। এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো বলছেন বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। গতকালকে তিনি যখন স্বচক্ষে আয়নাঘর পরিদর্শন করে এসে বর্ণনা করছেন, তখন সারা বাংলাদেশের মানুষের চোখে ছল ছল করছে, জল বেয়ে পড়ছে, কেউ কান্না করছে, কেউ কিংবা আবার আত্রে উঠছে সেই আয়নাঘরের স্মৃতিগুলো সামনে ভেসে ওঠার মাধ্যমে। আপনারা দেখেছেন যে আয়নাঘরে যারা ছিল তারা সেখানে স্বচক্ষে গিয়ে দেখিয়ে দেখিয়ে বলছেন, এই রুমে আমি ছিলাম, ঠিক এখানেই আমি ছিলাম, ঠিক এখানেই আমাকে এভাবে করে ধ্বংস করা হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে। দীর্ঘ 8 বছর, 10 বছর পর্যন্ত, কেউ যুগের কাছাকাছি পর্যন্ত যে আয়নাঘরের ভিতরে বন্দী ছিলেন, সেটা আসলে বাংলাদেশের কথাই বলছি। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা কখনো এই বীভৎস ইতিহাস শুনিনি যে বাংলাদেশের কোনো শাসক এভাবে করে নিজ দেশের মানুষদেরকে, নিজ দেশের শিক্ষিত সমাজদেরকে, নিজ দেশের রাজনৈতিক কারণে ভিন্ন মতের মানুষদেরকে এভাবে করে পরিবার থেকে বিচ্যুত করে, সমাজ থেকে বিচ্যুত করে, রাজনীতি থেকে বিচ্যুত করে, চাকরি বাকরি থেকে বিচ্যুত করে, সব কিছু ঝেড়ে ফেলে ধ্বংস করে দিয়ে তাদেরকে আয়নাঘরে বন্দি করে রাখা হয়। আমরা গুমের কথা শুনেছি, খুনের কথা শুনেছি, কিন্তু আমরা যারা খুন করেছে আমরা একদিন দেখেই তারপরে হয়তো ভুলে গিয়েছি। কিন্তু আয়নাঘর এমন একটি জিনিস তারা তৈরি করেছে, যেটা যে ব্যক্তি একবার আয়নাঘরে গিয়েছেন তিনি তার মৃত্যুর আগে এই আয়নাঘরের কথা কোনোদিন ভুলতে পারবেন না। ভুলবেন কি করে? যে আয়নাঘরে লোকটাকে রাখা হয়েছে, ওই আয়নাঘর থেকে তাকে জীবনে কোনোদিন পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি, মানুষের সাথে চলতে দেওয়া হয়নি, সামাজিক কোনো অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি। লোকটি বেঁচে আছে না মারা গেছে এইটা পৃথিবীর কেউ জানার সুযোগ ছিল না। স্বামী স্ত্রী পর্যন্ত তালাক হয়ে গিয়েছে, নিজেরা কতদিন ওয়েট করবে স্বামীর জন্য, অবস্থা খারাপ দেখে বাধ্য হয়ে পারিপার্শ্বিক কারণে, সামাজিক কারণে স্ত্রী পর্যন্ত ভিন্ন জায়গায় আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এই সকল করুণ ইতিহাস তৈরি করেছে শেখ হাসিনা। একটা বার চিন্তা করে দেখেছেন, যেই শেখ হাসিনা আমাদেরকে বলছে যে তিনি সবচাইতে নিষ্পাপ, তিনি কাউকে খুন করেন না, তিনি কাউকে গুম করেন না, তিনি কোনো মানুষের উপর অত্যাচার করেন না, এখনো বলছে যে এআই দিয়ে তৈরি করা হয়েছে আবু সাঈদের সেই মৃত্যুর রহস্য, এআই দিয়ে শুধুমাত্র আবু সাঈদকে হত্যা করা হয়েছে সেটা প্রতিষ্ঠিত করা নয়, পাশাপাশি আপনার মুগ্ধকে পর্যন্ত মিথ্যা বানোয়াট, মানে বিভ্রান্তমূলক তথ্য যে মুগ্ধকে হত্যা করেছে মুগ্ধর বন্ধুরা। এই যদি হয় একজন সাবেক স্বৈরশাসক বলেন, একজন সাবেক কুৎসক শাসক বলেন, এই কুৎসিত চেহারার
শেখ হাসিনা তিনি এইভাবে করেই জাতিকে বিভ্রান্ত করছেন। বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সমগ্র জায়গায় সব কিছুতে ধ্বংস করেছে এই অভদ্র মহিলা। আমার এগুলো দেখলে মনে হয় বারবার যে এই মানুষগুলোকেই ডেকে এনে এখন যদি কেউ একটা বার একটু ন্যায় ইনসাফ কায়েম করে দিতে পারতেন, যে তাদেরকে আয়নাঘরে কিছুদিন রেখে যে আয়নাঘরটা কেমন একটু নিজেরা থেকে জাতির কাছে দেখাও। আমি প্রস্তাব রেখেছিলাম যে এই আয়নাঘরে এত কষ্টের দরকার নাই, ওদেরকে শুধু ঠিকানাও দিয়ে দাও। যেমন আগে যারা আয়নাঘরে ছিল তাদের তো ঠিকানা ছিল না, কোথায় আছে কি আছে কেউ জানে না। এই আয়নাঘরগুলো এমনভাবে করা উচিত যেই আয়নাঘরে শেখ হাসিনা সহ তার প্রশাসনের লোকদেরকে ভিতরে ঢুকিয়ে রেখে প্রয়োজনে সামনে গ্লাস ফিট করে দিন, 5 ওয়াক্ত খাবার দিন, তারপরেও আয়নাঘর কেমন সেটা দেখার ব্যবস্থা করে দিন। যদি তারা একবার এই আয়নাঘরে ঢুকে, পরিবারও জানবে যে শেখ হাসিনা এখানে থাকে, ওবায়দুল কাদের এখানে থাকে, তাদের হাসান মাহমুদ এখানে থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব এখানে থাকে, এই সাবেক সকল আমলা এমপি মন্ত্রী যারা যারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ খুনের সাথে সম্পৃক্ত তারা কোথায় থাকে এগুলো যদি একবার এখানে ঢুকিয়ে দেখাতে পারেন, তারপরেও তারা বুঝবে যে কত ধানে কত চাল, কতটা লোমহর্ষক কাজ তারা করেছে সেটা একবার হলেও তারা চিন্তা করতে পারবে। কিন্তু যে এখানে ঢুকবে না সে ভাবতেও পারে না। কেউ কেউ বলছেন 800 নয় তারও অধিক আয়নাঘর সারা বাংলাদেশে আছে। তার মানে প্রত্যেকটি থানা জেলা পর্যায়ে তারা এরকম করে আয়নাঘর করে রেখেছেন এবং বিচার বহির্ভূত মানুষদেরকে গ্রেপ্তার করে ওখানে আটকিয়ে রেখেছেন এবং মানুষদেরকে টর্চার করে করে অন্যায়ভাবে সেই জায়গায় জুলুম নির্যাতন করেছে। আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে দুটো আলোচিত বিষয়, আমান আল আজমি, মীর কাসেম আলীর সন্তান আরমান আর গোলাম আজমের ছেলে আর আমান আল আজমি, এই দুইজন ব্যক্তি কোথায় আছে কেউ জানে না, তাদেরকে কিভাবে নিয়েছে কেউ জানে না। বাবার মানে অপরাধ যেটা বানিয়ে বলেছে শেখ হাসিনা, সেই বানানো অপরাধের দায়ে তাদেরকে ফাঁসি দিয়েছে। আর এই দুইজনকে এই প্রায় 8 বছর 9 বছরের কাছাকাছি বন্দি রেখে তাদের জীবন থেকে সুন্দরতম সময়গুলো কেড়ে নিয়েছে। আমান আল আজমি একটা গামছা মানে চোখের পানি মুছতে মুছতে এই 8 বছর পর্যন্ত গামছাটা পর্যন্ত ফ্যাকাশে হয়ে গিয়েছে। এই গামছার মধ্যে যত পানি জমা হয়েছে সেই পানিগুলো নাকি একটা পুকুর সমপরিমাণও বললে ভুল হবে না। তার মানে কি দাঁড়াচ্ছে যে কি বিভৎস চিত্র তারা দেখেছে সেটা আর ভাষায় প্রকাশ করা যাবে না। 1 ফিট বাই 3 ফিট লম্বা আপনার রুম, যার ভিতরে টয়লেট, থাকার মতো পরিবেশ নেই। মানুষ তো এমনিই মারা যাওয়ার কথা। ইলেকট্রিক শক দেওয়ার জন্য চেয়ার বসিয়ে রাখা হয়েছে, ওই চেয়ারের মধ্যে তাদেরকে একেবারে প্রতিনিয়ত ইলেকট্রিক্যাল শক দেওয়া হতো এবং এভাবে করে করে মানুষকে নির্যাতন করা হতো। ভাবা যায় কোনোদিন, ভাবা যায় যে এই যদি হয় বাংলাদেশ, যেই বাংলাদেশে আজকের এরকম করে মানুষদেরকে শেষ করে ফেলতো, সেটা কি কোনো সাংবিধানিক বাংলাদেশ? সেটা কি সেই পাকিস্তান থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ? কোনোদিনই হতে পারে না। প্রিয় বন্ধুরা, আমার মাঝে মাঝে মনে হয় যে এই বাংলাদেশে যদি আবার একটু শেখ হাসিনাকে ডেকে এনে ওই যে চেয়ারটা দেখেছেন আয়না ঘরের, ওই চেয়ারের মধ্যে যদি একটু শেখ হাসিনাকে বসিয়ে রেখে জাতির কাছে দেখানো যেত যে ইলেকট্রিক শক কাহাকে বলে, তাহলে এই বাংলাদেশের মানুষ দেখতে পেত যে আজকের ওই ইলেকট্রিক্যাল শক দিয়ে কত হাজার কত লক্ষ মানুষদেরকে নির্যাতন করা হয়েছে, সেই চিত্রটা জাতিকে দেখানো যেত। ওই আয়নাঘরের মধ্যে যদি একটু কষ্ট করে হলেও গ্লাস ফিট করে শেখ হাসিনাকে, আওয়ামী লীগের ওবায়দুল কাদেরকে, হাসান মাহমুদকে, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক
আজকের সেই কামাল সাহেব সহ আওয়ামী লীগের দোসরদেরকে যদি একটু পালন করা যেত, বেশি দিন নয়, মাত্র 6 মাস যদি প্রত্যেককে আয়নাগরের মধ্যে বন্দি রেখে একটু তাদেরকে শেখানোর জন্য ওখানে রাখা যেত, তাহলে বুঝতো আয়নাঘর কি জিনিস, কত বড় লোমহর্ষক ঘটনা, কত বড় বিভৎস ঘটনা, কত বড় খারাপ ঘটনা। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এরকম ঘটনা কোনো শাসকদের আমলে আমরা শুনতে পারিনি। মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি করেছে তারা, সেখানে মানুষদেরকে নিয়ে টর্চার ছেল বানিয়ে পরিবার থেকে বিচ্যুত করে, সমাজ থেকে বিচ্যুত করে, রাষ্ট্র থেকে বিচ্যুত করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। আমান আল আজমি কিংবা মীর কাসেম আলীর সন্তান আরমানকে যেভাবে তারা নির্যাতন করেছে সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলেছেন 800 ঘর আছে, আয়না ঘর এই 800 নয়, তারও অধিক আয়না ঘর প্রতিষ্ঠা করে সমগ্র বাংলাদেশকে তারা আজকের কলঙ্কিত করেছে। আমার তো মনে হয় এখন সময় এসেছে, ওই যে চেয়ারটা দেখেছি, ওই চেয়ারে শেখ হাসিনাকে আবার বসিয়ে তারপরে ইলেকট্রিক শক যদি দেখানো যেত, তাহলে বুঝতো আয়নাঘর কাহাকে বলে, কত প্রকার কি একজন মানবতা বিবর্জিত শাসক ছিল শেখ হাসিনা। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই যে বিশ্বের কাছে এই আয়না ঘরের পরিচিতি করিয়ে দেওয়ার জন্য, কারণ এই আয়না ঘরকে বাংলাদেশের মানুষ বারবার বলেছে, কিন্তু আমাদের চোখের সামনে এই আয়না ঘর কোনোদিন দেখতে পারিনি। আপনাদের কারণেই আজকের বাংলার জনগণ জানতে পেরেছে শেখ হাসিনা কিভাবে ক্ষমতায় থাকতো, কি অন্যায় আচরণ করত, কি জুলুম আচরণ করত। সেই কার্যক্রম এই আয়না ঘর থেকে আমরা দেখতে পেলাম। আমরা বাংলাদেশের বাসীর পক্ষ থেকে সবাই মিলে আহ্বান জানাতে চাই, ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর আগে, ওদেরকে আইনের মাধ্যমে বিচারের আগে অন্তত পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইন করুন যে প্রত্যেককে 2 বছর, 5 বছর, 1 বছর, 3 বছর যেভাবেই হোক আয়না ঘরের মধ্যে বন্দি না রেখে তাদেরকে মৃত্যুর কোলে নেওয়া যাবে না, তাদের বিচার করা যাবে না। কারণ আয়না ঘরের ভিতরে থাকা একজন মানুষের মৃত্যুর চাইতেও কঠিন। এই আয়না ঘরের মধ্যে ওদেরকে সবার আগে ঢুকিয়ে বিচার করতে হবে, না হয় বাংলার মানুষ আপনাদেরকে ছাড়বে না। কষ্ট যেটা পেয়েছে সেটা মানুষ ভুলবে না। সে কারণে আওয়ামী লীগের সকল অপরাধীকে অন্তত পক্ষে এই আয়না ঘরে 6 মাস থাকার ব্যবস্থা করে দেওয়া হোক। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টি ভাইরাল হয়ে গেছে যে কাফিকে নাকি গণধোলাই করে জুতের মালা পরিয়েছেন, এবং এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আসলে এটা ফেক এবং গুজব, এমন কোনো কাহিনী হয়নি। কাফির বাড়ি পুড়ে গেছে। কাফি এই বিষয়ে বেশ কয়েকটি আলটিমেটাম সরকারকে দিয়েছে এবং 7 দিনের সময় দিয়েছে। এর মধ্যে তার আসামিকে গ্রেপ্তার করতে চায় এবং 7 দিনের মধ্যে কাফিকে একটা বাড়ি দিতে হবে সরকার থেকে, এমন কিছু কাফি বলেছিলেন। যাই হোক বন্ধুরা, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।